ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। আজকের এই সেশনে আমি তোমাদেরকে রক্ত সংবহনতন্ত্র এই চ্যাপ্টার থেকে আরও 20টি ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর প্র্যাকটিস করাবো। দেখো, এর আগের ক্লাসে আমরা এই চ্যাপ্টার থেকে 20টি ইম্পর্টেন্ট প্রশ্ন প্র্যাকটিস করেছিলাম। আজকে আমরা আরও 20টি ইম্পর্টেন্ট প্রশ্ন প্র্যাকটিস করব। তো এভাবেই আমি তোমাদের এক্সামের আগে অবধি লাইফ সায়েন্সের সমস্ত চ্যাপ্টার থেকে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এর যাবতীয় প্রশ্ন যা যা আসতে পারে সবটাই প্র্যাকটিস করিয়ে দেবো। তো আশা রাখবো এই সেশনগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে আজকের সেশনের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নাও। বলছে একজন ব্যক্তির রক্তের গ্রুপ হচ্ছে এবি। ঠিক আছে, তাহলে এবি গ্রুপের একজন ব্যক্তি, তিনি কোন ব্যক্তিকে রক্ত দিতে পারবেন? ঠিক আছে, যে ব্যক্তির রক্তের গ্রুপ এবি, ঠিক আছে, তিনি কোন গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারবেন সেটা কিন্তু আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, তাই তো? এবার দেখো, অপশানে 4টে অপশান দেওয়া রয়েছে। তাহলে 4টে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? যে ব্যক্তির এবি রক্তের গ্রুপ, তিনি এবি গ্রুপের ব্যক্তিকে কিন্তু রক্ত দিতে পারবেন। বুঝতে পারলে? তার মানে অপশান সি হবে সঠিক উত্তর। বোঝা গেল? তিনি এবি গ্রুপের রক্তকে শুধুমাত্র রক্ত দিতে পারবেন। দেখে নাও, এবি গ্রুপ কি বলছে? এবি গ্রুপকে বলা হচ্ছে সার্বজনীন গ্রহীতা। মানে কি? তিনি দেখো, তিনি কিন্তু এবি এবং ও এই 4টে গ্রুপের ব্যক্তির রক্তই কিন্তু গ্রহণ করতে পারবে, কিন্তু তিনি নিজে দিতে পারবেন শুধুমাত্র এবি গ্রুপের ব্যক্তিকেই। যেই ব্যক্তির রক্তের গ্রুপ এবি, শুধুমাত্র তাকেই কিন্তু তিনি রক্ত দিতে পারবেন। বোঝা গেল? তিনি রক্ত গ্রহণ করতে পারবেন কিন্তু এই 4টে গ্রুপ থেকেই, এই 4টে গ্রুপ থেকেই তিনি রক্ত গ্রহণ করতে পারবে, কিন্তু দিতে পারবে শুধুমাত্র এবি গ্রুপকে। ঠিক আছে, তার জন্য তোমরা এই ছকটা ভালো করে খাতায় নোট করে রেখে দিও। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার চান্স রয়েছে। দেখে নাও তাহলে, যে ব্যক্তির রক্তের গ্রুপ এ, ঠিক আছে, তিনি রক্ত দিতে পারবে কাদিকে? এ গ্রুপের ব্যক্তিকে এবং এবি রক্তের গ্রুপের ব্যক্তিদেরকে। ঠিক আছে, এবং তিনি রক্ত গ্রহণ করতে পারবে, দেখে নাও, এ গ্রুপের রক্ত গ্রহণ করতে পারবে যেহেতু তার নিজের রক্তের গ্রুপ এ, এবং তার সাথে তিনি ও গ্রুপের রক্ত গ্রহণ করতে পারবে। কেন পারবে? কেননা ওকে বলা হচ্ছে সার্বজনীন দাতা, তাই তো? ও গ্রুপের রক্তকে বলা হচ্ছে কি? সার্বজনীন দাতা, মানে সে 4টে গ্রুপকেই রক্ত দিতে পারবে। বোঝা গেল? সেই জন্য দেখো, প্রতিটা গ্রুপেই কিন্তু ও গ্রুপের রক্ত গ্রহণ করতে পারছে, তাই তো? এবার দেখে নাও, যাদের রক্তের গ্রুপ বি, তারা কি করবে? তারা দেখো বি গ্রুপের রক্ত দিতে পারবে এবং এবি গ্রুপের ব্যক্তিদেরকে রক্ত দিতে পারবে, এবং তারা রক্ত গ্রহণ করতে পারবে শুধুমাত্র বি গ্রুপ এবং ও গ্রুপ। ঠিক আছে, এবার দেখে নাও এবি গ্রুপ, যেটা তোমাদের প্রশ্নে এসেছে, রক্ত দিতে পারবে শুধুমাত্র এবি গ্রুপকে, শুধুমাত্র এবি গ্রুপকে রক্ত দিতে পারবে। দেখো, প্রশ্ন ওটাই জানতে চেয়েছে যে তিনি কোন ব্যক্তিকে রক্ত দিতে পারবেন এবং তিনি রক্ত গ্রহণ করতে পারবে। দেখো, তোমাদের আমি একটু আগেই বলছিলাম যে 4টে গ্রুপ থেকে কিন্তু তিনি রক্ত গ্রহণ করতে পারবে। ঠিক আছে, এবং সবশেষে রয়েছে দেখো ও গ্রুপের রক্ত, তিনি রক্ত দিতে পারবে। দেখো, 4টে গ্রুপের ব্যক্তিকে কিন্তু তিনি রক্ত দিতে পারবেন, কিন্তু তিনি রক্ত গ্রহণ করতে পারবে শুধুমাত্র এই ও গ্রুপের থেকে। বোঝা গেল? তাহলে এই ছকটা ভালো করে মনে রেখে দেবে, তাহলে কিন্তু এখান থেকে একটা প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পাচ্ছই। বোঝা গেল? তাহলে এখান থেকে এই প্রসঙ্গে মনে রাখবে যে সার্বজনীন গ্রহীতা বলা হচ্ছে এবি গ্রুপকে। বোঝা গেল যে এবি গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলা হয়। মনে থাকবে প্রত্যেকের? বোঝা গেল প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন যাকে আকর্ষণ করে সেটা কি? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এবং অপশান ডিতে আছে নাইট্রোজেন। দেখো, হিমোগ্লোবিন কার সাথে যুক্ত করে, মানে কার সাথে বাইন্ড হয়? হিমোগ্লোবিন যুক্ত হয় বা আকর্ষণ করে সবসময় হচ্ছে অক্সিজেনকে, মানে অপশান এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, দেখো, হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কি উৎপন্ন করে? অক্সি হিমোগ্লোবিন। তোমাদের কি ব্যাপারটা হয় তোমাদের বলি। দেখো, আরবিসি মানে রেড ব্লাড কর্পাসেল বা লোহিত কণিকা, তাই লোহিত রক্ত কণিকার মধ্যে থাকছে হিমোগ্লোবিন। ঠিক আছে, এবার প্রাণী যখন ফুসফুসের সাহায্যে অক্সিজেন সমৃদ্ধ বাতাস, মানে কি অক্সিজেনটা গ্রহণ করছে যখন, সেই যে বাতাসটা শরীরে টেনে নিচ্ছে,
এবং ফুসফুসের অভ্যন্তরে যে হিমোগ্লোবিন থাকছে সেটা কি করছে, এই বাতাসের অক্সিজেনের সঙ্গে কিন্তু বাইন্ড করছে। এবার সে অক্সিজেন এবং হিমোগ্লোবিন বাইন্ড করে উৎপন্ন করছে কিন্তু অক্সি হিমোগ্লোবিন। এটা হচ্ছে একটা অস্থায়ী যৌগ। কি বললাম, এটা হচ্ছে একটা অস্থায়ী যৌগ। ঠিক আছে, কেন অস্থায়ী যৌগ বলছি, এটা খুব সহজে কিন্তু ভেঙে যায়। ঠিক আছে, মানে যখন রক্ত সঞ্চালন হচ্ছে, ঠিক আছে, মানে ফুসফুস থেকে রক্তটা বিভিন্ন কোষে পৌঁছে যাচ্ছে, ঠিক আছে, তখন কিন্তু এই অক্সিজেনটা কিন্তু এটা ভেঙে যাচ্ছে, অক্সি হিমোগ্লোবিন থেকে ভেঙে যাচ্ছে। ঠিক আছে, যে কিন্তু চারিদিকে ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন কোষে, এবং সেটা কী রূপে ছড়িয়ে যাচ্ছে, এই অক্সি হিমোগ্লোবিন রূপে। ঠিক আছে, মানে কি অক্সিজেনটা ডাইরেক্ট কিন্তু শরীরের মধ্যে বিভিন্ন কোষে পৌঁছাচ্ছে না, সেটা পৌঁছাচ্ছে অক্সি হিমোগ্লোবিন রূপে। বোঝা যাচ্ছে? তাহলে হিমোগ্লোবিন কার সাথে আকর্ষণ করে থাকে? অক্সিজেনের সঙ্গে। বোঝা গেল প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন বলছে হৃদচক্র। হৃদচক্র সম্পন্ন হতে কত সময় লাগে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। অপশানে কি রয়েছে? 0.8 সেকেন্ড, 1 সেকেন্ড, 60 সেকেন্ড, এবং অপশান ডিতে আছে 3600, মানে 3600 সেকেন্ড। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 0.8 সেকেন্ড। ঠিক আছে, 0.8 সেকেন্ড হচ্ছে সঠিক উত্তর। একটা হৃদচক্র সম্পন্ন হতে 0.8 সেকেন্ড সময় লাগে। বোঝা গেল? তো এবার আমরা দেখে নেব যে হৃদচক্র ব্যাপারটা কি। দেখো, কার্ডিয়াক চক্র বা হৃদচক্র হচ্ছে কি, হৃৎপিণ্ডের সংকোচন এবং শিথিলীকরণ মানে প্রসারণ, এই যে পুরো ব্যাপারটা একটা চক্র। ঠিক আছে, মানে কি হৃৎপিণ্ডের মধ্যে যে ঘটনাগুলো ঘটছে, ঠিক আছে, সেইগুলো চক্রাকারে কিন্তু পুনরাবৃত্তি ঘটছে প্রতিটা চক্রে। এবং এর মধ্যে কিন্তু অলিন্দ নিলয় উভয়েরই কিন্তু সংকোচন প্রসারণ নিয়ে গঠিত। এটা মানে অলিন্দের সংকোচন হচ্ছে, নিলয়ের প্রসারণ হচ্ছে, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু একটা হৃদচক্র সম্পন্ন হচ্ছে, তাই তো? এবার এই 0.8 সেকেন্ডটা কীভাবে আসে দেখো। দেখো, আমরা কি জানি স্বাভাবিক হৃদস্পন্দনের হার কত? 75 বার মিনিটে, 75 বার, তাই তো? 75 বার মিনিটে, এটা হচ্ছে স্বাভাবিক হৃদস্পন্দনের হার। মানে মিনিটে 75 বার কিন্তু আমাদের হৃৎপিণ্ডটা স্পন্দিত হচ্ছে, এটা নর্মাল, স্বাভাবিক। তাহলে একবার স্পন্দনটা, এই একবার স্পন্দনের মধ্যেই কিন্তু অলিন্দ নিলয় সংকোচন প্রসারণ দুই থাকছে, এবং এটা এই ঘটনাটা পুনরাবৃত্তি হচ্ছে 75 বার মিনিমাম, মানে নর্মাল। বোঝা যাচ্ছে? তাহলে মিনিটে যদি 75 বার হয় মানে 60 সেকেন্ডে, তাহলে প্রতিটা স্পন্দনের হার কত হবে? এভরি স্পন্দন মানে প্রতিটা স্পন্দনের দেখো প্রতিটা স্পন্দনের হার হয়ে যাবে, মানে প্রতিটা স্পন্দনের হার নয়, মানে প্রতিটা স্পন্দন হতে সময়টা, ঠিক আছে, প্রতিটা স্পন্দন হতে সময়টা কত লাগছে। দেখো 60 সেকেন্ডে হচ্ছে 75 বার, তাহলে একটার জন্য কত হবে? 60/75 সেকেন্ড সমান, দেখো এটা ক্যালকুলেশন করলে 0.8 সেকেন্ড আসবে। তাহলে দেখো কি, আরেকবার আমি তোমাদের বলে দিই, এটা হচ্ছে হৃৎপিণ্ডের স্বাভাবিক স্পন্দন হার। মিনিটে 75 বার কিন্তু আমাদের হৃৎপিণ্ড স্পন্দিত হচ্ছে, 75 বার। ঠিক আছে, তাহলে এই 75 বার মানে এই একটা সিঙ্গেল বারে, মানে একবার যখন স্পন্দন হচ্ছে তার মধ্যে কিন্তু অলিন্দ নিলয়ের সংকোচন প্রসারণ হচ্ছে। তো এইভাবে নর্মাল মানুষের একটা 75 বার কিন্তু মিনিটে হৃৎপিণ্ডটা এরকম স্পন্দিত হচ্ছে। তাহলে প্রতিটা স্পন্দনের হার কত হবে একটা স্পন্দনের জন্য? 60 সেকেন্ডে 75 বার হচ্ছে, মানে একবার হচ্ছে 60 সেকেন্ডে, তাহলে একটার জন্য কত হবে? 60/75। ঠিক আছে, বোঝা গেল? এটা ক্যালকুলেশন করলে আসবে 0.8 সেকেন্ড। ঠিক আছে, তাহলে একটা হৃদচক্র সম্পন্ন হতে সময় লাগছে কতক্ষণ? অপশান এ হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের কি হলো ব্যাপারটা? তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, সার্বজনীন দাতা এবং সার্বজনীন গ্রহীতা এই চারটে অপশনের মধ্যে কোনগুলো, মানে কোন গ্রুপের রক্তকে আমরা সার্বজনীন দাতা বলছি এবং কোন গ্রুপের রক্তকে আমরা সার্বজনীন গ্রহীতা বলছি। ঠিক আছে, তো দেখো
আমরা একটু আগেই বললাম কি, যে সার্বজনীন দাতা কে হবে? ও গ্রুপ। ও গ্রুপ হচ্ছে সার্বজনীন দাতা, মানে সবাইকে রক্ত দান করতে পারে। আর সার্বজনীন গ্রহীতা মানে কি? যে সবাইকার কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারবে, কিন্তু দিতে পারবে শুধুমাত্র সেই গ্রুপকেই। তাই সার্বজনীন গ্রহীতা হচ্ছে এবি। তাহলে ও গ্রুপ এবং এবি গ্রুপ, অপশান দেখো, অপশানে রয়েছে অপশান সি। দেখো এখানে এবি গ্রুপ ও গ্রুপ কিন্তু রয়েছে, কিন্তু এবিকে সার্বজনীন দাতা বলে না, কেন সিকোয়েন্সটা কিন্তু উল্টানো আছে, তাই সেই জন্য কিন্তু অপশান ডি হবে না। অনেকে এখানেও দেখতে পাচ্ছে যে ও এবি আছে তাই এটা দাগ দিয়ে দিলাম, না, কারণ প্রশ্নে প্রথমে সার্বজনীন দাতা বলেছে, তাই আমাকে উত্তরে প্রথমে সার্বজনীন দাতাই থাকবে। ঠিক আছে, এই সিম্পল ভুলগুলো অনেকেই করে ফেলো। দেখতে অনেকটা সিম্পল মনে হতে পারে, শুনতে অনেকটা মনে হতে পারে তো কোনো ইজি ব্যাপার, কিন্তু পরীক্ষাতে ইজি ব্যাপারটাই অনেকে ভুল করে চলে আসে। ঠিক আছে, তো অপশান সি হচ্ছে সঠিক উত্তর। যখন এরকম প্রশ্ন থাকবে শুধু দেখে নেবে, প্রথমে যেটা চেয়েছে সেটার উত্তর প্রথমে থাকবে এবং পরে যেটা চেয়েছে তার উত্তর পরে থাকবে। ঠিক আছে, আর যদি সিকোয়েন্স যদি এরকম দুটো যদি না থাকতো, যদি এখানে ধরো এবি নিয়ে যদি এখানে যদি বি থাকতো, তাহলে আর কি, তাহলে দেখতে হতো না। যেহেতু দুটোই অপশানে সেম রয়েছে, সিকোয়েন্সটা এদিক ওদিক রয়েছে, সেই জন্য কিন্তু আমাকে চেক করে নিতে হচ্ছে। ঠিক আছে, তাহলে সার্বজনীন দাতা হলো ও গ্রুপ এবং সার্বজনীন গ্রহীতা হচ্ছে এবি গ্রুপ। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। বলছে কোনো ব্যক্তি যদি সঠিক গ্রুপে রক্ত গ্রহণ না করে তাহলে কি ঘটনা ঘটবে? এই চারটে ঘটনার মধ্যে কোন ঘটনাটা ঘটবে? সমস্ত ধমনী সংকুচিত হবে, ধমনী প্রসারিত হবে, প্লীহা এবং লিম্ফ নোড এর অবনতি হবে এবং লোহিত রক্তকণিকা জমাট বাঁধবে। মানে কি ব্যাপারটা বলছে দেখো, বলছে কোনো ব্যক্তি, ধরো আমি বলছি একটা এ গ্রুপের রক্ত রয়েছে একজনের, ঠিক আছে, সেই ব্যক্তিকে আমি এ গ্রুপের রক্ত দিলাম না, তার রক্তের প্রয়োজন হয়েছে, তাকে আমি এ গ্রুপের রক্ত দিলাম না, বদলে আমি তাকে দিয়ে দিলাম বি গ্রুপের রক্ত। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তির আর কী অবস্থা হবে, এটা কিন্তু প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। যে কোনো ব্যক্তি যদি সঠিক গ্রুপের রক্ত গ্রহণ না করে তখন সেক্ষেত্রে কি হবে? তখন সেক্ষেত্রে হয়ে যাবে, যদি আমি তাকে ভুল রক্ত দিয়ে দিই, ভুল গ্রুপের রক্ত, তো আমার লোহিত রক্তকণিকা কিন্তু জমাট বাঁধতে থাকবে। অপশান ডি হবে সঠিক উত্তর। বোঝা গেল? বুঝতে পারলে প্রত্যেকে যে লোহিত রক্তকণিকা জমাট বেঁধে যাবে। এবার এই প্রসঙ্গে খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের মনে রাখতে হবে, যেটা হচ্ছে এই এবিও ব্লাড গ্রুপ সিস্টেম। এই যে এতক্ষণ ধরে সার্বজনীন দাতা সার্বজনীন গ্রহীতা বলে এলাম, এই যে এবিও ব্লাড গ্রুপ সিস্টেম, এটা কে আবিষ্কার করেছিলেন? এটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার। কি বললাম? বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার। ঠিক আছে, মনে থাকবে প্রত্যেকের। চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে হার্ট অ্যাটাক এর কারণ কি, দিয়ে চারটে অপশান দেওয়া রয়েছে। বলছে ব্যাকটেরিয়া, ভাইরাস, হৃৎপিণ্ডের রক্তে সরবরাহ হ্রাস বা কোনো অজ্ঞাত কারণে হৃৎপিণ্ডের ক্রিয়া ক্ষতিগ্রস্ত হওয়া। তো এই চারটে কারণের মধ্যে কোনটা হার্ট অ্যাটাকের কারণ, এটা তোমাদের জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তো দেখে নাও, হার্ট অ্যাটাকের কারণ এই চারটের মধ্যে হয়ে যাবে অপশান সি, হৃৎপিণ্ডে রক্তের সরবরাহ হ্রাস। ঠিক আছে, তখনই কিন্তু এই হার্ট অ্যাটাক ঘটে। দেখো এই যে রক্তবাহের মধ্যে রক্ত সরবরাহিত হচ্ছে, ঠিক আছে, রক্ত তো রক্তবাহের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তো এই রক্তবাহ যদি কোনো কারণে সরু হতে থাকে, হয় সেখানে ফ্যাট বা কোলেস্টেরল এসব জমা হতে হতে রক্তবাহগুলো যদি সরু হতে থাকে, তাহলে এটা রক্তের চাপ বৃদ্ধি পাবে, রক্তের সরবরাহটা হ্রাস পাবে, তো এই কারণেই হার্ট অ্যাটাকের কারণটা হচ্ছে। ঠিক আছে, মানে এই কারণেই হার্ট অ্যাটাকটা ঘটছে। আরও অনেক কারণ রয়েছে, তো এখানে অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, হৃৎপিণ্ডে রক্তের সরবরাহটা কমতে থাকছে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। বলছে নিচের কোন জোড়াটির মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়? ঠিক আছে, কি বলেছে? মুক্ত সংবহনতন্ত্র। এই চারটে অপশানের মধ্যে কোন জোড়াটির দেহে মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়? তার আগে তোমাদের এই মুক্ত সংবহনতন্ত্র এবং বদ্ধ সংবহনতন্ত্র ব্যাপারটাকে একটু বলি। দেখো, বদ্ধ রক্ত সংবহনতন্ত্র হচ্ছে এই প্রকার রক্ত সংবহনতন্ত্রে কি বলছে, রক্ত শুধুমাত্র হৃৎপিণ্ড এবং রক্তবাহের মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, রক্তটা হৃৎপিণ্ড ও রক্তবাহের মধ্যে কিন্তু আবদ্ধ অবস্থায় প্রবাহিত হচ্ছে এবং সেটা কি হচ্ছে, দেহগহ্বরে মুক্ত হচ্ছে না, মানে কোনো কোলাকোষের সংস্পর্শে আসছে না। ঠিক আছে,
সেটা হচ্ছে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র। আর মুক্ত রক্ত সংবহনতন্ত্র ব্যাপারটা কি? এই সংবহনতন্ত্রে কি হচ্ছে, রক্ত কিন্তু হৃৎপিণ্ড এবং রক্তবাহের মধ্য দিয়েই কিন্তু সংবাহিত হচ্ছে, কিন্তু দেহের অভ্যন্তরে বিভিন্ন যে প্রকোষ্ঠ রয়েছে সেখানে কিন্তু এটা মুক্ত হচ্ছে, মানে কোলাকোষের সংস্পর্শে আসছে। এটাই হচ্ছে মুক্ত রক্ত সংবহনতন্ত্র। তো এই হচ্ছে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র এবং মুক্ত রক্ত সংবহনতন্ত্রের মধ্যে বেসিক ডিফারেন্স, যে দুটোই কিন্তু হৃৎপিণ্ড এবং রক্তবাহের মধ্য দিয়ে রক্ত পরিবাহিত হচ্ছে। একটা ক্ষেত্রে সেটা দেহগহ্বরে মুক্ত হচ্ছে না, মানে কোলাকোষের সংস্পর্শে আসছে না, আর একটা ক্ষেত্রে কোলাকোষের সংস্পর্শে আসছে। এই দুটোই হচ্ছে বেসিক ডিফারেন্স। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখে নেব যে মুক্ত রক্ত সংবহনতন্ত্র কোন কোন প্রাণীর দেহে দেখা যায়। দেখে নাও যে কিছু কবজি শ্রেণীর প্রাণী যেমন চিংড়ি, কাঁকড়া, ঠিক আছে, এছাড়া পতঙ্গ শ্রেণীর প্রাণী আরশোলা, মশা, প্রজাপতি, এদের দেহে মুক্ত রক্ত সংবহনতন্ত্র দেখা যায়। এবং বদ্ধ রক্ত সংবহনতন্ত্র মানুষের দেখা যাচ্ছে, এবং কিছু অ্যানেলিডা পর্বের প্রাণীদের কিন্তু এই বদ্ধ রক্ত সংবহনতন্ত্র দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কী হবে? অপশান সি। ঠিক আছে, আরশোলা এবং প্রজাপতির দেহে মুক্ত রক্ত সংবহনতন্ত্র দেখা যাচ্ছে। বোঝা গেল প্রত্যেকের? তাহলে যে মুক্ত রক্ত সংবহনতন্ত্র এবং বদ্ধ রক্ত সংবহনতন্ত্র ব্যাপারটা কি, তো এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার চান্স রয়েছে, তো এই উদাহরণগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। চলো নেক্সট প্রশ্নে। বলছে মানুষের স্বাভাবিক রক্ত কি প্রকৃতির? আম্লিক, ক্ষারীয়, প্রশমিত ও অপশান ডিতে আছে পরিবর্তনশীল। তাহলে মানুষের স্বাভাবিক রক্ত কি প্রকৃতির? দেখো আমার রক্তের পিএইচ কি? রক্তের পিএইচ হচ্ছে 7.4। তাহলে রক্তের পিএইচ যদি আমরা জানি তাহলে রক্তের প্রকৃতি বলতে পারবো। আমরা কি জানি যে 7-এর থেকে বেশি হওয়া মানে কি হবে? 7-এর থেকে বেশি হওয়া মানে সেটা ক্ষারীয় হবে, তাই তো? অপশান বি হবে সঠিক উত্তর। বোঝা গেল যে স্বাভাবিক রক্ত হচ্ছে ক্ষারীয় প্রকৃতির, আর 7-এর কম হওয়া মানে সেটা হচ্ছে আম্লিক। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। বলছে ইসিজি লিপিবদ্ধ করে কি? হৃদস্পন্দনের হার, বিভব পার্থক্য, ভেন্ট্রিকুলার ঘনত্ব, পাম্প করা রক্তের আয়তন। তাহলে ইসিজি মানে ইলেকট্রোকার্ডিওগ্রাম। ঠিক আছে, এটা লিপিবদ্ধ করে কি? হৃদস্পন্দনের হার। ঠিক আছে, সেটা যে আমরা যে ইসিজি রিপোর্ট বানাই ল্যাবরেটরিতে গিয়ে, তো সেটা কি করে? হৃদস্পন্দনের হারটা লিপিবদ্ধ করে। ঠিক আছে, অপশান এ হলো সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে। বলছে শরীরে প্রবাহিত রক্তস্রোতে যদি বায়ুর বুদবুদ থাকে সেটা বিপজ্জনক কেন? যদি রক্তের স্রোতে বায়ুর বুদবুদ থাকে তাহলে সেটা বিপজ্জনক কেন? কেন বলছে? অপশান এতে বলছে রক্ত বায়ুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে। অপশান বি বলছে রক্তের প্রবাহ বৃদ্ধি পায়। অপশান সি বলছে রক্তের প্রবাহ বাধা পায়। এবং অপশান ডি বলছে রক্তের চাপ বৃদ্ধি পায়। তো সঠিক উত্তর কী হবে? অপশান সি। ঠিক আছে, রক্তের প্রবাহটা বাধা পাচ্ছে। ঠিক আছে, অপশান সি হবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্নে। বলছে ব্লাড ব্যাংকে রক্ততঞ্চন রোধক হিসাবে সবচেয়ে বেশি কোনটা ব্যবহৃত হয়? ব্লাড ব্যাংকে দেখো আমি আগের দিন তোমাদের এই প্রশ্নের উত্তর কিন্তু করিয়েছিলাম, মানে এই টাইপের একটা অন্য প্রশ্ন। তো দেখে নাও, অপশান এতে কি আছে? হেপারিন। অপশান বিতে আছে হিরুডিন। অপশান সিতে আছে সোডিয়াম সাইট্রেট এবং অপশান ডিতে আছে ক্যালসিয়াম সাইট্রেট। তো এই চারটে অপশানের মধ্যে কোনটা ব্লাড ব্যাংকের রক্ততঞ্চন রোধক হিসেবে ব্যবহৃত হয় সেটা আমাদের খুঁজে বের করতে হবে। দেখো হেপারিনও কিন্তু রক্ততঞ্চন রোধক পদার্থ, তাই তো, কিন্তু এটা হচ্ছে প্রাকৃতিক। হেপারিন এবং হিরুডিন হচ্ছে প্রাকৃতিক রক্ততঞ্চন বিরোধী পদার্থ। তাহলে এই দুটো কিন্তু হবে না। প্রাকৃতিক এগুলো, ব্লাড ব্যাংকে তো প্রাকৃতিক রাখবো না, নিশ্চয়ই আমি আর্টিফিশিয়াল রাখবো, কৃত্রিম রাখবো। তো দেখে নাও, আর্টিফিশিয়াল অ্যান্টিকোয়াগুলেন্ট হচ্ছে সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম অক্সালেট। ঠিক আছে, তাহলে অপশান সি হবে সঠিক উত্তর। বোঝা গেল? অপশান সি হলো এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে ব্লাড ব্যাংকে সোডিয়াম সাইট্রেট ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে আধুনিক শারীরবিদ্যার জনক কাকে বলা হয়? চারটে অপশান রয়েছে: উইলিয়াম হার্ভে,
অ্যারিস্টোটল, ক্যারোলাস লিনিয়াস এবং অপশান ডিতে আছে রবার্ট হুক। তাহলে এই চারটে অপশানের মধ্যে কাকে বলা হচ্ছে আধুনিক শারীরবিদ্যার জনক? সঠিক উত্তর হবে অপশান এ, উইলিয়াম হার্ভে। ঠিক আছে, উইলিয়াম হার্ভেকে বলা হচ্ছে আধুনিক শারীরবিদ্যার জনক। এবার আমরা এই প্রসঙ্গে জেনে রাখব যে জীববিদ্যার জনক হচ্ছে অ্যারিস্টোটল। ঠিক আছে, ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি, ঠিক আছে, এই যে উদ্ভিদের নামকরণটা হয়েছে, বিভিন্ন পর্ব গোত্রে আমরা বিভিন্ন গণে ভাগ করেছি, প্রজাতিতে ভাগ করেছি উদ্ভিদকে, তো এই যে বিন্যাসবিধি, ঠিক আছে, এর জনক হচ্ছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। ট্যাক্সোনমির জনক কিন্তু অনেক সময় পরীক্ষায় জানতে চাওয়া হয়। এই যে সায়েন্টিফিক নেমগুলো, বিভিন্ন প্রাণী, বিভিন্ন গাছ, উদ্ভিদ, এইসবের যে ফলের যে সায়েন্টিফিক নেম, সব কিছু কিন্তু ক্যারোলাস লিনিয়াসের দ্বারা তৈরি। ঠিক আছে, এবং কোষবিদ্যার জনক হচ্ছে বিজ্ঞানী রবার্ট হুক। ঠিক আছে, এবার এখান থেকে আরেকটা প্রশ্ন ঘুরিয়ে আসে, মডার্ন, ঠিক আছে, আধুনিক কোষতত্ত্বের জনককে। ঠিক আছে, এটা আমি কিন্তু এই ক্লাস করিয়েছি কোষ ও কোষ বিভাজন চ্যাপ্টার থেকে। যারা জানো না তারা ক্লাসটা দেখে নিও, ওখানে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, এবার চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে রক্ত লসিকা সংবহনতন্ত্র সংক্রান্ত বিদ্যাকে, ঠিক আছে, রক্ত লসিকা সংবহনতন্ত্র এই সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? অ্যান্ড্রোলজি, ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইকোলজি এবং অপশান ডিতে আছে অ্যাঞ্জিওলজি। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অ্যাঞ্জিওলজি। ঠিক আছে, তা রক্ত ও লসিকা সংবহনতন্ত্র সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? অ্যাঞ্জিওলজি। ঠিক আছে, এবার দেখো ইকোলজি। ইকোলজি কি কি জানি? ইকোলজি হচ্ছে বাস্তুতন্ত্র, তাই তো? এই বাস্তুতন্ত্র সংক্রান্ত যে বিদ্যা সেটা হচ্ছে ইকোলজি। ইলেকট্রোকার্ডিওগ্রাম তো ইসিজি। আর অ্যান্ড্রোলজি, দেখো অ্যান্ড্রোলজি হচ্ছে পুরুষদের যে প্রজননতন্ত্র সম্পর্কিত একটা সমস্যা, এইসব নিয়ে যে বিজ্ঞানের শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে অ্যান্ড্রোলজি। ঠিক আছে, মানে পুরুষদের প্রজননতন্ত্রের সংক্রান্ত যে সমস্যা, এইসব ব্যাপারে যে পড়াশোনা, সেটা হচ্ছে অ্যান্ড্রোলজি। বোঝা গেল? আর অ্যাঞ্জিওলজি হচ্ছে রক্ত লসিকা সংবহনতন্ত্র সংক্রান্ত বিদ্যা। বোঝা গেল প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন বলছে নিচের কোন শ্বেতরক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, এই চ্যাপ্টার থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বিভিন্ন শ্বেতরক্তকণিকার কি কাজ, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে আমাদের প্রশ্নে বলছে নিচের কোন শ্বেতরক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে? নিউট্রোফিল, বেসোফিল, লিম্ফোসাইট এবং অপশান ডিতে আছে মনোসাইট। তাহলে কোন শ্বেতরক্তকণিকার কী কাজ একটু দেখে নিই আমরা। দেখো নিউট্রোফিল, নিউট্রোফিলের কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করা। ঠিক আছে, ইওসিনোফিল, ইওসিনোফিলের কাজ হচ্ছে অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করা। বেসোফিল, বেসোফিলের কাজ কি? হেপারিন ক্ষরণ করা। ঠিক আছে, লিম্ফোসাইট, লিম্ফোসাইটের কাজ হচ্ছে অ্যান্টিবডি সৃষ্টি করে অনাক্রমতা প্রদান করা। ঠিক আছে, আর দেখো মনোসাইটের কাজ হচ্ছে এই ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করা। ঠিক আছে, দেখো আমরা একটু আগে যে পড়লাম হেপারিন, যে প্রাকৃতিক রক্ততঞ্চন বিরোধী পদার্থ, তাই তো? দেখো প্রাকৃতিক কেন, দেখে নাও যে এটা বেসোফিল শ্বেতরক্তকণিকা নিঃসরণ করছে। ঠিক আছে, মানে দেহের ভেতরেও তৈরি হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে প্রাকৃতিক। ঠিক আছে, বেসোফিল হেপারিনকে নিঃসরণ করছে, নিয়ে রক্ততঞ্চনে সাহায্য করছে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের প্রশ্নে বলেছে কোন শ্বেতরক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে? তো দেখে নাও লিম্ফোসাইট শ্বেতরক্তকণিকা, যেটা অ্যান্টিবডি সৃষ্টি করে অনাক্রমতা প্রদান করছে। তাহলে আমাদের অপশান সি হবে সঠিক উত্তর। বোঝা গেল? আর তাহলে অদানাদার বা দানাবিহীন শ্বেতরক্তকণিকা এবং দানাদার শ্বেতরক্তকণিকা কোনগুলো হবে দেখে নাও, আরেকবার তোমাদের বলে দিই। দেখো এই যে তিনটে ফিল আছে, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, এগুলো হচ্ছে দানাদার বা গ্রানুলোসাইট। ঠিক আছে, বা কি বললাম? গ্রানালুসাইট। দানাদার বা গ্রানালুসাইট শ্বেতরক্তকণিকা হচ্ছে এই তিনটে, আর এই দুটো হচ্ছে দানাবিহীন। কি বললাম? দানাবিহীন। সেগুলো কি কি? দানাবিহীন হচ্ছে লিম্ফোসাইট এবং মনোসাইট, হচ্ছে দানাবিহীন। আর দানাদার হচ্ছে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট প্রশ্নে। বলছে
রক্তের শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের থেকে যদি বেড়ে যায় তাহলে যে অস্বাভাবিকতার সৃষ্টি হয় তাকে কি বলে? যদি শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের থেকে বেড়ে যায় তাহলে সেই অবস্থাকে আমি কি বলবো? লিউকোমিয়া, লিউকোপেনিয়া, পলিসাইথেমিয়া এবং অপশান ডিতে আছে অ্যানিমিয়া। তো তার আগে আমি দেখে নেব কোনটাকে কি বলে। তো দেখে নাও, পলিসাইথেমিয়া, যদি রক্তে আরবিসি এর সংখ্যা স্বাভাবিকের থেকে বেড়ে যায় তখন সেই অবস্থাকে বলবো পলিসাইথেমিয়া। এবার হচ্ছে অলিগোসাইথেমিয়া। দেখো, অলিগোসাইথেমিয়া হচ্ছে যদি রক্তে আরবিসি এর সংখ্যা স্বাভাবিকের থেকে কমে যায়। এগুলো পেলাম আরবিসি। আরবিসির সংখ্যা স্বাভাবিকের থেকে বেড়ে গেলে হবে পলিসাইথেমিয়া এবং স্বাভাবিকের থেকে কমে গেলে হবে অলিগোসাইথেমিয়া। ঠিক আছে, এবার দেখে নেব শ্বেত রক্তকণিকা। দেখো, যদি শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের থেকে অত্যন্ত বৃদ্ধি পায় তখন সেই অবস্থাকে বলবো লিউকোমিয়া। ঠিক আছে, যদি শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের থেকে কমে যায় তখন সেই অবস্থাকে বলবো লিউকোপেনিয়া। বোঝা গেল? এবার দেখে নেব অনুচক্রিকা। যদি রক্তে অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের থেকে কমে যায় তখন সে অবস্থাকে বলবো পারপিউরা, আর যদি বেড়ে যায় সে অবস্থাকে বলবো থ্রম্বোসাইটোসিস। ঠিক আছে, দেখো আমি একটা জায়গাতে তিনটে রক্তকণিকারই কিন্তু অস্বাভাবিকতা হলে কি নাম হয় আমি কিন্তু তোমাদের জন্য নোট করে রেখে দিয়েছি, তোমরা খাতায় নোট করে নিও। ঠিক আছে, তাহলে দেখো এবার আমাদের প্রশ্নে কি বলছে। প্রশ্নে বলছে যে শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের থেকে বেড়ে গেছে। তা শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের থেকে বাড়লে কি অস্বাভাবিকতা দেখা যায়? সেই অস্বাভাবিকতার নাম কি? নাম হচ্ছে লিউকোমিয়া, তাই তো? তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। বোঝা গেল? প্রতিটা রক্তকণিকার কিন্তু আমি অস্বাভাবিকতা হলে কি নাম হয় লিখে রেখে দিয়েছি। ঠিক আছে, সে রোগটা কিন্তু দেখে নিও। আর একটা জিনিস মনে রাখবে, হিমোলাইটিক অ্যানিমিয়া। হিমোলাইটিক অ্যানিমিয়া হচ্ছে যদি লোহিত রক্তকণিকা ভেঙে যায়। ঠিক আছে, লোহিত রক্তকণিকার ভাঙনের ফলে যে অ্যানিমিয়া হয় সেটা হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া। আর একটা অ্যানিমিয়া রয়েছে সেটা হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া। এটা হচ্ছে জিন মিউটেশনের কারণে হয় এবং এখানে আরবিসিটা কাস্তে আকৃতি ধারণ করে, কাস্তে। ঠিক আছে, এটা হচ্ছে বংশগত রোগ, মানে আরবিসিটাই কাস্তের আকার ধারণ করেই বলি দেখো সিকেল সেল নাম হয়েছে, সিকেল সেল অ্যানিমিয়া। ঠিক আছে, সিকেল মানে হচ্ছে কাস্তে আকৃতি। বোঝা গেল? তাহলে আমাকে কিন্তু এই জায়গাটা মনে রাখতে হবে, পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে লোহিত রক্তকণিকা তৈরির পদ্ধতি, সেই পদ্ধতির নাম কি এটা আমাদের জানতে চেয়েছে। যে পদ্ধতিতে লোহিত রক্তকণিকা তৈরি হয় সেই পদ্ধতির নাম কি? লিউকোপয়েসিস, থ্রম্বোসিস, এরিথ্রোপয়েসিস এবং অপশান ডিতে আছে হিমোলিম। এখন আমরা লোহিত রক্তকণিকার একটা নাম কি পড়েছিলাম? এরিথ্রোসাইট, তাই তো? যদি আমরা এরিথ্রোসাইট এই নামটা জেনে থাকি যে এরিথ্রোসাইট মানে আরবিসি বা লোহিত রক্তকণিকা, তাহলে দেখো আমরা যদি না জেনে থাকি প্রশ্নের উত্তর তবু কিন্তু আমরা করে আসতে পারি যে নিশ্চয়ই অপশান সি হবে সঠিক উত্তর, এরিথ্রোপয়েসিস। ঠিক আছে, যে পদ্ধতিতে এরিথ্রোসাইট বা আরবিসি উৎপন্ন হয় সেই পদ্ধতিকে বলা হচ্ছে এরিথ্রোপয়েসিস। থ্রম্বোসিস এটা হচ্ছে অনুচক্রিকা তৈরির পদ্ধতি, লিউকোপয়েসিস এটা হচ্ছে শ্বেত রক্তকণিকা তৈরির পদ্ধতি। ঠিক আছে, তাই লোহিত রক্তকণিকা তৈরির পদ্ধতিকে বলা হচ্ছে এরিথ্রোপয়েসিস, অনুচক্রিকা হলে থ্রম্বোসিস এবং শ্বেত রক্তকণিকা হলে লিউকোপয়েসিস। বোঝা গেল প্রত্যেকের? তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে ব্যাঙের লোহিত রক্তকণিকা সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক? তারপর নিচে চারটে ডেটা দেওয়া রয়েছে, এই চারটের মধ্যে কোনটা সঠিক ব্যাঙের লোহিত রক্তকণিকা সম্পর্কিত সেটা তোমাদের জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, বলছে খুবই ছোট হয় এবং সংখ্যায় কম থাকে, নিউক্লিয়াস ও হিমোগ্লোবিন বিহীন হয়, নিউক্লিয়াস বিহীন এবং হিমোগ্লোবিন যুক্ত হয়, অপশান ডিতে আছে নিউক্লিয়াস ও হিমোগ্লোবিন যুক্ত হয়। তো এই প্রসঙ্গে আমরা জেনে নেব যে স্তন্যপায়ী প্রাণী যেমন মানুষের, ঠিক আছে, এর পরিণত লোহিত রক্তকণিকা কিন্তু নিউক্লিয়াস বিহীন হয়, মানুষের আরবিসি নিউক্লিয়াস বিহীন হয়। তবে কি বলছে ব্যাঙের পরিণত লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস যুক্ত হয়। ঠিক আছে, তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর, যে নিউক্লিয়াস যুক্ত এবং হিমোগ্লোবিন যুক্ত। ঠিক আছে, ব্যাঙের লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস যুক্ত এবং হিমোগ্লোবিন যুক্ত।
ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে বলছে রক্তের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? কোন যন্ত্রের সাহায্যে আমরা রক্তের চাপ মাপি? দেখো ব্যারোমিটারের সাহায্যে তো আমরা বায়ুর চাপ মাপছি। থার্মোমিটারের সাহায্যে কী মাপা হয়? দেহের উষ্ণতা। এবার তোমরা আমাকে কমেন্টে বলবে যে হাইড্রোমিটারের সাহায্যে কী মাপা হয়। ঠিক আছে, তাহলে অপশান এ হবে সঠিক উত্তর, স্ফিগমোম্যানোমিটার। এর সাহায্যে রক্তের চাপ। বোঝা গেল? তাহলে থার্মোমিটারের সাহায্যে মাপা হচ্ছে দেহের উষ্ণতা, ব্যারোমিটারের সাহায্যে মাপা হচ্ছে বায়ুর চাপ। তাহলে হাইড্রোমিটারের সাহায্যে কী মাপা হয় তোমরা আমাকে প্রত্যেকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে বলছে মানব দেহের দীর্ঘতম শিরা কোনটি? সবথেকে দীর্ঘতম শিরা কোনটি মানব দেহের সেটা জানতে চাওয়া হয়েছে। ট্রক্লিয়ার, ইনফেরিয়র ভেনা ক্যাভা, ট্রাইজেমিনাল ভেন এবং অপশান ডিতে আছে রেনাল শিরা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। ঠিক আছে, ইনফেরিয়র ভেনা ক্যাভা হচ্ছে মানবদের দীর্ঘতম শিরা। ঠিক আছে, এই প্রসঙ্গে মনে রাখবে মানব শরীরের বৃহত্তম ধমনী তাহলে কি? মহাধমনী। ঠিক আছে, দীর্ঘতম শিরা হলো ইনফেরিয়র ভেনা ক্যাভা এবং বৃহত্তম ধমনী হচ্ছে মহাধমনী। বোঝা গেল প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন কি বলছে দেখো, বলছে নিচের কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে? দেখো আমরা আগের দিনে পড়েছিলাম যে ক্যালসিয়াম মৌল এটা কিন্তু রক্ত তঞ্চনে সাহায্য করে, তাই তো? তো আজকে আমরা জানবো যে নিচের কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে। ভিটামিন কে, ভিটামিন সি, ভিটামিন ডি এবং অপশান ডিতে আছে ভিটামিন ই। তাহলে এই চারটে অপশানের মধ্যে অপশান এ মানে ভিটামিন কে হচ্ছে সঠিক উত্তর। ভিটামিন কে বা ফাইলোকুইনন, ঠিক আছে, যেটা রক্ত তঞ্চনে সাহায্য করে। তাহলে যে প্রশ্ন পরীক্ষায় ঘুরিয়ে আসে যে কোন ভিটামিনের অভাবে রক্ত তঞ্চন ব্যাহত হয়, তখন উত্তর কী হবে? সেক্ষেত্রে উত্তর হবে কিন্তু ভিটামিন কে বা ফাইলোকুইনন। ঠিক আছে, তাহলে ভিটামিন কে বা ফাইলোকুইনন এটা হচ্ছে এই ভিটামিনটা রক্ত তঞ্চনে সাহায্য করছে। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। আর সবশেষে তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই, তোমাদের এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম 2024কে লক্ষ্য করে আমাদের কিন্তু সেকেন্ড ব্যাচের ক্লাস 6ই ডিসেম্বর থেকে চালু হয়ে গিয়েছে। তাই যারা এখনও অ্যাডমিশন নেবে বলে ভাবছো, তারা এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা সেখানে জয়েন করলেই এই পুরো কোর্স ডিটেলস তোমরা কিন্তু জানতে পেরে যাবে। আমাদের কোর্স ফি রাখা হয়েছে মাত্র 1499 টাকা, যেটা তোমরা পুরো অ্যাক্সেস করতে পারবে তোমাদের এক্সাম অবধি ব্যাচটা। ঠিক আছে, প্রতিটা ব্যাচের লাইভ ক্লাস থাকবে প্রতিটা ক্লাসে, এবং প্রতিটা সাবজেক্টের টিচার কিন্তু আলাদা আলাদা রয়েছে, এবং সেগুলো কিন্তু প্রত্যেকটি টিচার কিন্তু এক্সপিরিয়েন্সড। ঠিক আছে, আমরা বিগত 3 বছর ধরে এই ফিল্ডে রয়েছি। 3 বছর ধরে যবে থেকে এন্ট্রান্স এক্সাম শুরু হয়েছে তোমাদের এএনএম জিএনএম পরীক্ষার জন্য, সেই বছর থেকেই কিন্তু আমরা কোচিং করানো শুরু করেছি। তাই তোমরা এই ক্লাসের ডিটেলস কী হবে সমস্ত কিছু কিন্তু তোমরা ওই গ্রুপে জয়েন করে যাও। জয়েন করে গিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করো। কন্ট্যাক্ট করলেই কিন্তু সমস্ত ডিটেলস তোমরা জেনে যাবে। ঠিক আছে, তো আর কিছু বলার নেই। তাহলে আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।